বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নির্ধারিত ক্লাস অ্যাকাউন্টিং। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অংশীদারি কারবার। তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যুক্ত হয়নি এখনো, তারা যুক্ত হয়ে নাও। আমাদের বরাবরই আমাদের ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 2 অংশীদারি কারবার। আমাদের আজকের লেকচার হচ্ছে 2 নম্বর লেকচার। অংশীদারি কারবারের অঙ্ক যেটা আমরা বইতে দেখব সেটা অনেকটা অঙ্কটা বড়, তবে অঙ্ক করার জন্য যে সময় দরকার সেই সময়টা আমার হাতে নেই। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে অঙ্কটা তোমাদেরকে কিভাবে করতে হবে সেই ম্যাটেরিয়ালসগুলো জোগাড় করে দেব। আশা করি যারা এতক্ষণে যুক্ত হয়েছে সবাইকে আবারও ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। অংশীদারি কারবার, অংশীদারি কারবার কাকে বলে সেটা আমরা জানি। কাকে বলে সেটা আমরা জানি। আমাদের এখানে অংশীদারি কারবারের সম্পর্কে ওই তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, তার প্রকারভেদ ইত্যাদি জানার খুব একটা প্রয়োজন পড়বে না। আমাদের শুধু অ্যাকাউন্টিং সাইডটা, আমরা অ্যাকাউন্টিং অঙ্ক করব। কিভাবে তোমরা অংশীদারি কারবার অঙ্ক করবে সেটা আমরা দেখবো এখানে। অংশীদারি কারবার অঙ্কগুলোর মধ্যে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। আবন্টন হিসাব এই কাজটা আমাদের করতে হবে। প্রফিট এন্ড লস ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্ট বা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অংশীদারদের ব্যক্তিগত হিসাব, পার্টনার্স পার্সোনাল অ্যাকাউন্ট। অংশীদারদের ব্যক্তিগত হিসাব, ব্যক্তিগত হিসাব। এই লাভ লোকসান আবন্টন হিসাব এটা প্রতিষ্ঠান নিজে করবে, নিজে কারবারের নিজে। আর অংশীদারদের ব্যক্তিগত হিসাব হচ্ছে যার যার ব্যক্তিগত 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 হিসাবগুলো কি? অংশীদার যারা থাকবে তাদের মূলধন হিসাব, তাদের উত্তোলন হিসাব, তাদের ঋণ হিসাব, তাদের চলতি হিসাব ইত্যাদি এই জাতীয় হিসাবগুলো হচ্ছে যার যার ব্যক্তিগত। ব্যক্তিগত হিসাবগুলো করা হয় দুটো পদ্ধতিতে। এক নম্বর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, বা দিলাম আমি, স্থায়ী মূলধন পদ্ধতি। স্থায়ী মূলধন পদ্ধতি। এই স্থায়ী মূলধন পদ্ধতি অনুসরণ করলে এখানে অ্যাকাউন্ট করতে হবে দুইটা। এই পদ্ধতি যদি অনুসরণ করা হয় সেখানে অ্যাকাউন্ট করতে হবে দুইটা। এক, অংশীদারদের মূলধন হিসাব। দুই, অংশীদারদের চলতি হিসাব। দ্বিতীয় যেটা আমরা করব সেটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতির বেলায় কাজ করতে হবে একটা, অংশীদারদের মূলধন হিসাব। আমি এগুলো বিস্তারিত কথা বলবো পরে। আগে আমরা ঠিক করলাম আমরা কি কাজ করব। আমরা করব লাভ লোকসান আবন্টন হিসাব, যেখানে কারবারের লাভ বা লোকসান বন্টন বা আবন্টন বন্টন দেখাতে হবে। কারবারের লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন অংশীদারগণ সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। লাভ হইলেও ভাগ হবে, ক্ষতি হইলেও ভাগ করে
যেখানে অংশীদারদের লাভ বা ক্ষতি বন্টন দেখিয়ে অ্যাকাউন্ট তৈরি হয়, যে অ্যাকাউন্ট তৈরি হবে সেটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব। আর ব্যক্তিগত হিসাবগুলো নিয়ে আমি পরে কথা বলবো। এখন আমি বিস্তারিত যাব। লাভ লোকসান আবন্টন হিসাব তোমরা কিভাবে করবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, তোমাদের কাজটা সহজ হবে। যেহেতু অনলাইন ক্লাস, বইতে আমরা সেইভাবে কাজ করতে পারছি না, তবে বইয়ের অঙ্কগুলো আমাদেরকে হেল্প করবে। চ্যাপ্টারগুলো আমাদেরকে দেখে নিতে হবে কোন চ্যাপ্টারে কি জিনিস আছে। লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে আমরা করব আমি একটু ডিজাইন করছি, তোমরা সহজে করতে পারবে অঙ্কগুলো। প্রতিষ্ঠানের নাম দিবে লাভ লোকসান আবন্টন হিসাব, আর তারিখ দিতে হবে। এখানে টাকার একটা কলাম থাকবে, টাকার কলাম লিখতে হবে টাকা, টাকা বিবরণ, বিবরণ ডেবিট ক্রেডিট। কিছু আইটেম ডেবিট হবে, কিছু আইটেম ক্রেডিট হবে। খুব কমন আইটেম, এখানে সব আইটেম অনেক বিস্তারিত নেই, কমন কিছু আইটেম। সেই আইটেমগুলো কি? যে আইটেমগুলো ডেবিট হবে সেই আইটেম হচ্ছে যে আইটেমগুলো মুনাফা কমাবে সেগুলো ডেবিট হবে, যে আইটেমগুলো মুনাফা বাড়াবে সেগুলো হচ্ছে ক্রেডিট। প্রথমে আমরা ডেবিট দিকে কি আইটেম দেখতে পাবো। আমরা জানি যে অংশীদারি কারবার যারা করবেন, যে কয়জন মিলে অংশীদারি কারবার হবে, সে অংশীদারি কারবার এর যারা অংশীদার থাকবে তারা যদি মূলধনের সুদ পায় তাইলে সেখানে মূলধনের সুদ লিখতে হবে মূলধনের সুদ, মূলধনের সুদ। তো যদি তিনজন অংশীদার থাকে এক্স ওয়াই জেড, যার মূলধন যত যোগ করে এখানে মূলধনের সুদ যত এখানে বসিয়ে দেব। তবে এই এই মূলধনের সুদটা তাদের ব্যক্তিগত হিসাবে মূলধন হিসাব অথবা চলতি হিসাবে যাবে, সেই জন্য এখান থেকে লিখতে হবে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব, অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব, এই কথাটা লিখতে হবে। আসলে বাস্তবে এটা হচ্ছে মূলধনের সুদ। তাইলে মূলধনের সুদ যার যত হবে তত আমরা ডেবিট করব, কারণ মূলধনের সুদ কারবারের মুনাফাকে কমাবে। কোন অংশীদার যদি বেতন পায়, নাম্বার 2 বেতন, অংশীদারদের মূলধন অথবা চলতি হিসাব বেতন। তো ঠিক সিমিলার বেতনও যদি তিনজন পায় সব যোগ করে এখানে আনতে হবে বেতন। নাম্বার 3 অংশীদারদের মূলধন বা চলতি হিসাব বা ঋণ হিসাব, অংশীদারদের মূলধন বা চলতি বা ঋণ হিসাব, ঋণ হিসাব ব্র্যাকেটে হচ্ছে ঋণের সুদ, ঋণের সুদ। অংশীদারগণ যদি ঋণের সুদ পায় সেক্ষেত্রে সেটাকে ডেবিট করতে হবে, এখানে আনতে হবে। নাম্বার 4 কোন অংশীদার যদি কমিশন পায়, কমিশন পায়, অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব, চলতি হিসাব কমিশন। যদি কমিশন পায়, ঋণের সুদ পায়, বেতন পায়, মূলধনের সুদ পায়, তাহলে এই আইটেমগুলো আসলে বাস্তবে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, চলতি হিসাব, কমিশন, এই আইটেমগুলো ডেবিট হবে। এখন আসবো কি আইটেম, কোন আইটেমগুলো ক্রেডিট হবে। আমাদের ক্রেডিট আইটেম প্রথম 1 নাম্বার আইটেম হচ্ছে নেট মুনাফা। নেট মুনাফা আমরা শুরুতে বলেছি যে আমাদের এই অ্যাকাউন্ট করার উদ্দেশ্য হচ্ছে কারবারের মুনাফা বা ক্ষতি যেটাই হোক না তাকে বন্টন করতে হবে, বন্টন দেখাতে হবে। নেট মুনাফা
এটা এখানে লিখতে হবে। এটা কোথায় পাবো? এটা অঙ্কে দেয়া থাকবে আমাদের জন্য। নাম্বার 2, অংশীদারদের মূলধন অবলিক চলতি হিসাব, চলতি হিসাব উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। যদি উত্তোলনের সুদ থাকে তাহলে সেটাকে এখানে আনতে হবে। তবে সিমিলার তিনজন থাকলে এক্স ওয়াই জেড যোগ করে আনবো। আমার বোর্ডে এত জায়গা নেই, সেই জন্য আমি লিখতে পারছি না। তোমরা একটু দেখে নেবে, তোমাদের বইতে অঙ্কগুলো করে দেয়া আছে। নাম্বার 3, অংশীদারদের মূলধন, মূলধন অবলিক চলতি হিসাব পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন যদি হিসাবভুক্ত না হয় তখন এটা এখানে রেকর্ড করতে হবে, পণ্য উত্তোলন। নাম্বার 4, অসমন্বিত আয় বিবরণীতে, আয় বিবরণীতে অসমন্বিত, অসমন্বিত লেনদেন যদি থাকে সেটা আনতে হবে। যেমন অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, এটা যদি থাকে। অগ্রিম আয় আমি একটা আইটেম লিখলাম শুধু, এটা যদি থাকে সেটা এখানে আনতে হবে। এগুলো আনতে হবে। অর্থাৎ ক্রেডিট হবে 4টা, ডেবিট হবে 4টা। এই আইটেমগুলো মুনাফা বাড়াচ্ছে, এই আইটেমগুলো মুনাফা কমাচ্ছে। এখন ধরে নাও একটি কারবারের মুনাফার সাইডে যোগফল পেলাম 1 লক্ষ টাকা। এখানে 1 লক্ষ টাকা লিখলাম। সে তার ডেবিট সাইডে আইটেম যোগ করে পেলাম 80,000 টাকা। কত পেলাম? 80,000 টোটাল মোট। আমি 80,000 নয় 70,000 দিয়ে দিলাম, আমার ভাগ করতে সুবিধা হবে। 70,000, তাইলে উদ্বৃত্ত থাকলো কত? 30,000। এই 30,000 হচ্ছে কারবারের অংশীদারদের বন্টনযোগ্য মুনাফা। এই মুনাফাটা কে পাবেন? যে কজন অংশীদার থাকবে তারা পাবেন। সে এক্স ওয়াই জেড, মুনাফার অংশ, মুনাফার অংশ। আমি যদি সমান অংশে ধরি তাহলে এক্স 10,000, ওয়াই 10,000, জেড 10,000 সমান 30,000। তাহলে এই অংশীদারদের মধ্যে তাদের মুনাফার বন্টনযোগ্য অংশটুকু তাদের ভাগ করে দিচ্ছি, এবং এইটাও যাবেন অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে, অংশীদারদের মূলধন অবলিক চলতি হিসাব। এবং এটাকে আমি নাম্বার 5 দিচ্ছি, এটাকে নাম্বার 5 দিচ্ছি, মূলধন বা চলতি হিসাব। আসলে এটা হচ্ছে মুনাফার অংশ। সিমিলারলি যদি ক্ষতি হয় তাহলেও তাকে আমি ভাগ করে দেব। ক্ষতি হলে এদিক বেশি হবে, এদিক কম হবে। অংশীদারদের মূলধন অবলিক চলতি হিসাব, ব্র্যাকেট হচ্ছে ক্ষতির অংশ, ক্ষতির অংশ। এই ক্ষতির অংশ এক্স ওয়াই জেড যতটুকু যার হবে আনুপাতিক হারে আমরা এখানে লিখে ফেলবো। তাইলে আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি যে কমন আইটেম 5টা আইটেম আমি ডেবিটে লিখলাম, 5টা আইটেম ক্রেডিটে লিখলাম। তবে আইটেম মূলত হচ্ছে 4টা। আইটেম মূলত কয়টা? 4টা। 5 নম্বর আইটেম হচ্ছে লাভ অথবা ক্ষতি যেটা হয়েছে তা অংশীদারদের মধ্যে আমরা বন্টন করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। এটা বন্টন করতেই হয়। এখানে ডেবিট দিকে আইটেম হচ্ছে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। এই 4টা আইটেম ডেবিট হবে। আর 4টা আইটেম কি হবে? নিট মুনাফা, যেটা অঙ্কে দেয়া থাকবে। উত্তোলনের সুদ আমরা প্রয়োজনে বের করে নেব। পণ্য উত্তোলন থাকলে সেটা আনবো। এবং অসমন্বিত কোনো আইটেম যদি থাকে, আয় বিবরণীতে যদি কোনো আইটেম সমন্বয় না করা হয় সেটাকে এখানে এনে সমন্বয় করে নিতে হবে। এরপরে
কারবারের লাভ বা ক্ষতি যেটা হয় ভাগ করব। লাভ হলে তাদের মধ্যে ভাগ করে দেব, ক্ষতি হলেও তাদের মধ্যে ভাগ করে দেব। এটা হচ্ছে অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাব। এটা করবে কে? এটা করবে কারবার। কারবার কারবার এই অ্যাকাউন্টটা করে এর আগে কারবার কিন্তু করে নেবে বিশদ আয় বিবরণী। আমরা জানি যে এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কোম্পানি, 3 রকম প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া যায় মূলত। এর মধ্যে এক মালিকানা কারবার অঙ্ক আমরা করেছি। আজকে যেটা আমরা করছি অংশীদারি কারবার অঙ্ক। অংশীদারি কারবারের অঙ্ক করতে গেলে সেখানেও আয় বিবরণী তৈরি করতে হয়, সেখানেও তোমার আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়, সেখানেও মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে হয়। কিন্তু তোমাদের বইতে যে যতটুকু সিলেবাস দিয়েছে ততটুকু হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, এইটুকু করতে হবে আর ব্যক্তিগত হিসাব করতে হবে। তাইলে লাভ লোকসান আবন্টন হিসাব করা হয় আয় বিবরণী করার পরে। আয় বিবরণী তৈরি করে আমরা নিট লাভ বা নিট ক্ষতি বের করব এবং সেই নিট লাভ বা নিট ক্ষতি কিভাবে কোন খাতে কিভাবে বণ্টিত হবে সেটা এখানে দেখিয়ে দিব। এখানে লক্ষণীয় যে আবন্টন হিসাবে যে আইটেমগুলো আসছে, বেশ সব আইটেমগুলো প্রায় অংশীদারদের নিজস্ব আইটেম। সেম আমি এখানে দেখতে পাচ্ছি বেতন, অংশীদারদের বেতন। এই অংশীদারদের বেতন এখানে আসছে, কিন্তু কর্মচারী যদি বেতন হতো তাহলে সেটা যেত আয় বিবরণীতে। তাইলে এই আইটেমগুলো অংশীদার রিলেটেড, অংশীদার সংগত আইটেম। এই আইটেমগুলো আমরা যোগ বিয়োগ করে মুনাফা পাবো নাহলে ক্ষতি পাবো। মুনাফা হইলেও তাদের মধ্যে বন্টন করে দেব, ক্ষতি হলেও তাদের মধ্যে বন্টন করে দেব। তবে লক্ষণীয় বিষয় যে কিভাবে বন্টন করবে, বন্টনের বিষয়টা প্রশ্নে বলা থাকবে, সে অনুযায়ী আমরা বন্টন করে নেব। যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে আমরা সমান হারে বন্টন করে দেব। তাহলে বন্টনের ঝামেলা আমাদের খুব একটা নেই, অঙ্কের মধ্যে বলে দিবে বন্টনের বিষয়, আমরা সেভাবে এটাকে বন্টন করে নেব। এখন আমি অংশীদারদের ব্যক্তিগত হিসাবগুলো দেখাবো, কিভাবে তোমরা করবে অংশীদারদের ব্যক্তিগত হিসাবগুলো। আমি আগে বলেছি যে অঙ্ক করতে অনেক সময় লাগবে, অত সময় আমার হাতে নাই, যেহেতু আমরা নিয়মিত ক্লাস করতে পারছি না, সেই জন্য অঙ্কের ডিজাইন আমি করে দিচ্ছি তোমরা যাতে বাসায় বসে অঙ্ক করতে পারো। এই অঙ্কটাও আমি সেট করেছি পরীক্ষার প্রশ্নে, তোমরা ভালোভাবে দেখে নিবে, তাহলে করতে পারবে। আমি এখন অংশীদারদের ব্যক্তিগত হিসাবে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি। স্থায়ী মূলধন পদ্ধতি, স্থায়ী মূলধন পদ্ধতি। এই পদ্ধতিতে কিভাবে ব্যক্তিগত হিসাবগুলো করা হবে। স্থায়ী মূলধন পদ্ধতিতে অ্যাকাউন্ট করতে হয় দুইটা। স্থায়ী মূলধন পদ্ধতিতে অ্যাকাউন্ট করতে হয় দুইটা। আগে বলেছি একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এটা এ। আরেকটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। স্থায়ী মূলধন পদ্ধতিতে দুটো অ্যাকাউন্ট করতে হয়, একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, আরেকটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। চলতি হিসাব এই অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব আমি যেটাই করে কেন, যদি 5 জন বা 3 জন বা 4 জন বা 2 জন অংশীদার থাকে, প্রত্যেকের নামে একটা কলাম করতে হবে। অর্থাৎ আমি যদি 3 জন অংশীদার ধরি তাহলে 3টা কলাম করে নিব, টাকার কলাম 3টা হবে এবং যার যার ব্যক্তিগত অ্যাকাউন্ট হবে, যার যার ব্যক্তিগত অ্যাকাউন্ট। যেমন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। বিবরণ, বিবরণ, ডেবিট ক্রেডিট। ব্যক্তিগত হিসাবগুলো মূলধন হিসাব এবং চলতি হিসাব যদি স্থায়ী পদ্ধতি অনুসরণ করা হয়, যে পদ্ধতির বেলায় মূলধন সব সময় স্থির থাকে, স্থায়ী থাকে, অর্থাৎ মূলধনের সাথে কোনো আইটেম যোগও করা যায় না, বিয়োগও করা যায় না, মূলধন এজ ইট ইজ থাকবে, বছরের প্রথমে যা মূলধন আনবে শেষেও তা থাকবে, 5 বছর পরও একই রকম মূলধন থাকবে, মূলধনের সাথে কোনো আইটেম যোগও হবে না, বিয়োগ হবে না, সেটাকে বলা হয় স্থায়ী মূলধন পদ্ধতি।
এখানে একটা তারিখের কলাম থাকবে, আমি সে কলামটা দিতে পারিনি, জায়গায় স্বল্পতা। প্রথমে যে আইটেম দেখবো সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, যার যার ব্যালেন্স তার অ্যাকাউন্টে বসে যাবে। যদি পুরাতন প্রতিষ্ঠান হয় তাহলে ব্যালেন্স বিধি হবে, আর যদি নতুন প্রতিষ্ঠান হয় তাহলে নগদান বা ব্যাংক হবে, নগদান অথবা ব্যাংক হবে। যা যা টাকা আমি সেখানে লিখে ফেলবো। আর যদি অতিরিক্ত মূলধন আনে, অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে এডিশনাল ক্যাপিটাল নগদ বা ব্যাংক, নগদান বা ব্যাংক আমি লিখবো, সেটা টাকা এখানে লিখবো। লক্ষণীয়, মূলধন আইটেম ছাড়া এই অ্যাকাউন্টে অন্য কোনো আইটেম ঢুকবে না, এই অ্যাকাউন্টে অন্য কোনো আইটেম ঢুকবে না। এরপরে আমি ব্যালেন্স সিডি বের করব, ব্যালেন্স সিডি বের করব, অর্থাৎ এই অ্যাকাউন্টে আমি ক্লোজ করব, এটা খতিয়ান। ব্যালেন্স সিডি আমি অ্যাকাউন্ট ক্লোজ করে দেব। তাহলে মূলধন হিসাবে শুধুমাত্র মূলধনকে দেখতে পাচ্ছি, মূলধনের ব্যালেন্সটাকে লিখবো, নতুন প্রতিষ্ঠান হলে নগদান লিখবো, অতিরিক্ত মূলধন আনলে সেটা নগদান হিসাবে আমরা রেকর্ড করব। তিনটা আইটেমের বেশি এখানে পাওয়া যাবে না। এরপরে অংশীদারের চলতি হিসাব, এখানেও আমি ঠিক সিমিলার ঘর করব। একই রকম ঘর করছি এখানেও, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ডেবিট ক্রেডিট। এখন এখানে কোন আইটেম আসবে? এখানে আসবে, এখানে আমরা যেটা দেখেছি মূলধন যা এনেছেন, মূলধন যা ছিল সেটাকে। আর এখানে দেখাবো যে মূলধনের বাইরে আরো কিছু আইটেম থাকবে, সেই আইটেমগুলো এখানে দেখাবো। মূলধনের বাইরে কি থাকবে? আমরা জানি যে অংশীদারি কারবারের মূলধনের বাইরেও আইটেম থাকে, যেমন মুনাফা হলে মূল তারা কি করে মুনাফাটা যোগ করে নেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে মূলধনের সুদ আছে, বেতন আছে, ঋণের সুদ আছে, কমিশন আছে, মুনাফার অংশ আছে। তাহলে এই আইটেমগুলো আমি এখানে নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছি যে উত্তোলনের সুদ আছে, পণ্য উত্তোলন আছে, অসম্মিলিত অন্য আইটেম থাকতে পারে, সেগুলোকে আমি এখানে নিয়ে আসবো। ক্ষতির অংশ, ক্ষতির অংশ নিয়ে আসবো। তাইলে এই কাজটা করার সময় আমাকে মনে রাখতে হবে, যখনই তুমি দেখবে যে ক্ষতি হিসাব করছো তখন বুঝবে এটা খতিয়ান, খতিয়ানের ডেবিটে দুদিক হয় এবং খতিয়ানের ব্যালেন্সিং করে নিতে হয়। তাহলে যে আইটেম অংশীদারদের পাওনাকে বাড়াবে সেটা ক্রেডিট হবে, যে আইটেম অংশীদারদের পাওনাকে কমাবে সেটা ডেবিট হবে। লক্ষণীয়, এদিকে আইটেমগুলোর সবগুলো অংশীদারদের পাওনা বাড়িয়েছে, এই আইটেমগুলো ক্রেডিট হবে। আর এই দিকের আইটেমগুলো, এদিকের আইটেমগুলো অংশীদারদের পাওনা কমিয়েছে, সেগুলো ডেবিট হবে। এখানে লক্ষণীয়, মূলধন তো যার যার পাওনা ছিল, যেহেতু আমরা স্থায়ী পদ্ধতি করছি সেজন্য মূলধনকে আলাদা রাখতে হয়েছে আমাদেরকে। মূলধনের সাথে কোনো আইটেম আমরা যোগ করতে পারছি না, বিয়োগ করতে পারছি না। যদি যোগ বিয়োগ করি তাহলে আর স্থায়ী থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এই আইটেমগুলো আসবে এখান থেকে, আবন্টন থেকে আসবে, লাভ লোকসান আবন্টন হিসাব, লোকসান আবন্টন হিসাব কি হতে পারে? অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, মূলধনের সুদ, যার যার সুদ তার কলামে বসে যাবেন। তারপরে অংশীদারদের বেতন, বেতন যার যার বেতন তার অ্যাকাউন্টে চলে যাবেন। যদি ঋণের সুদ থাকে, ঋণের সুদ সেটা থাকলে যার যার সুদ সেখানে চলে যাবেন। কমিশন থাকলে, কমিশন থাকলে সেটাও যার যার অ্যাকাউন্টে চলে যাবে। এবং মুনাফার অংশ সেটাও যার যার অংশ সেখানে চলে যাবে। আর এদিক হচ্ছে উত্তোলন, যেটা মুনাফাকে কমাবে, উত্তোলন।
এবার লাভ লোকসান আবন্টন থেকে আসবে আবন্টন হিসাব। কি আসবে এখান থেকে? উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ থাকলে সেটা এখানে আসবে যার যার অ্যাকাউন্টে। পণ্য উত্তোলন থাকলে যার যার অ্যাকাউন্টে চলে যাবে। এবং ক্ষতির অংশ যদি থাকে, যদি ক্ষতি হয় ক্ষতির অংশ, তাও তাদের যার যার অংশ সেখানে চলে যাবে। এরপরে আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডি বের করব। ব্যালেন্স যোগ বিয়োগ করব, এদিক আগে যোগ করব, এদিক আমার বেশি হবে, এদিক কম হবে। ব্যালেন্স সিডি আমি বের করব। ব্যালেন্স সিডি যেমনটা তোমরা খতিয়ান করে থাকো, ঠিক খতিয়ানের যে ব্যালেন্স সিডি সেটা এখানে বের হবে। অর্থাৎ মনে রাখতে হবে এইটাও খতিয়ান, এটাও খতিয়ান। এই খতিয়ান শুধু মূলধন দিয়ে, এই খতিয়ান হচ্ছে মূলধন ছাড়া অন্য কোনো আইটেম গুলো দিয়ে। আমরা লক্ষ্য করছি যে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ, যার যার অংশ এক্স কারবার থেকে বেতন পাবে যদি পায়, এক্স মূলধনের সুদ যদি পায়, এক্স যদি কারবারকে ঋণ দেয় সেটা ঋণের সুদ পায়, এক্স কমিশন পালে সেটা, এবং এক্স যদি মুনাফা অংশ পায় সে আইটেমগুলো তার পাওনা বাড়াবে, প্লাস হবে। আর যদি উত্তোলন করে নিয়ে যান, উত্তোলনের সুদ দিয়ে পণ্য উত্তোলন করে তার যদি ক্ষতি হয় সেটা পাওনা কমবে। তাইলে পাওনা থেকে যার ডেবিট, ক্রেডিট থেকে ডেবিটটা বাদ দিয়ে বাকি অংশ তার ব্যালেন্স হিসাবে বের হবে। তাহলে লক্ষণীয় যে স্থায়ী পদ্ধতির বেলায় আমাদের অ্যাকাউন্ট করতে হচ্ছে দুইটা, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের চলতি হিসাব। এই দুটো কাজ আমাদেরকে করতে হবে। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথম কাজ করতে হয়েছে, এক নাম্বার কাজ ছিল লাভ লোকসান আবন্টন হিসাব। সেকেন্ড কাজ হচ্ছে অংশীদারদের ব্যক্তিগত হিসাব। ব্যক্তিগত হিসাবগুলো করা হয় দুটি পদ্ধতিতে, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড আর একটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। ফিক্সড ক্যাপিটাল মেথডের ক্ষেত্রে আমরা দুটো অ্যাকাউন্ট করব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের চলতি হিসাব। মূলধন হিসাবে শুধুমাত্র মূলধন আসবে, অন্য কোনো আইটেম আসবে না। চলতি হিসাবে মূলধন ছাড়া অংশীদারদের পাওনা বাড়ায় সে আইটেমগুলো এবং অংশীদার পাওনা কমায় সে আইটেমগুলো আসবে। যে আইটেমগুলো পাওনা বাড়াবে সেগুলো ক্রেডিট হবে, যে আইটেমগুলো পাওনা কমাবে সেটা ডেবিট হবে। এইভাবে করে আমরা ব্যালেন্স শীট বের করব। তাহলে দেখা যাচ্ছে যে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব এবং চলতি হিসাব করা হবে, এবং মূলধন এবং চলতি হিসাব এই অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি বা যেটা উদ্বৃত্ত বের হবে, এই দুই উদ্বৃত্তই অংশীদারগণের পাওনা বুঝাবেন। অর্থাৎ মূলধন অ্যাকাউন্ট থেকে মূলধন বাবদ সে কারবার কাছে এত টাকা পাওনা আছে, আর অন্যান্য আইটেম বাবদ সে এত টাকা পাওনা আছে, আসলে দুটো মিলেই তার পাওনা। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যদি আমরা পরিবর্তনশীল পদ্ধতি করি, পরিবর্তনশীল পদ্ধতি করি যদি, তাহলে আমরা কিভাবে এটাকে প্লেস করব। আবর্তন সর্বক্ষেত্রে সমান করতে হবে। ব্যক্তিগত হিসাবে বেলায় দুই নিয়মে করতে হবে, কিন্তু আবর্তনের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, একই নিয়ম সবাইকে করতে হবে। যদি পরিবর্তনশীল পদ্ধতি হয়, ফ্লাকচুয়েটিং মেথড আমরা যাকে বলি, পরিবর্তনশীল পদ্ধতি, পরিবর্তনশীল পদ্ধতি। পরিবর্তনশীল পদ্ধতিতে যদি আমি অঙ্ক করি, একটা বিষয় খেয়াল রাখতে হবে কোন পদ্ধতি করব আমাদের অঙ্কে বলে দেবে, আমরা ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবো না, অঙ্ক আমাদেরকে বলে দেবে যে আমরা কোন পদ্ধতিতে কাজটা করব। পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা কাজ করলে আমরা একটা অ্যাকাউন্ট খুলব, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, যে অ্যাকাউন্টের মধ্যে সব জিনিস চলে আসবে। অংশীদারদের মূলধন হিসাব, ডেবিট ক্রেডিট, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে স্থায়ী পদ্ধতির বেলায় আমরা দুটো অ্যাকাউন্ট করেছি।
পরিবর্তনশীলের বেলায় একটা অ্যাকাউন্ট করব, স্থায়ী পদ্ধতির বেলায় দুটো অ্যাকাউন্টে যা আসছে পরিবর্তনশীলের বেলায় একটা অ্যাকাউন্টে সেটা সব চলে আসবে, অর্থাৎ এখানে মূলধন পরিবর্তন হতে পারবে। তো প্রথমে ব্যালেন্স বিডি মূলধনের যার যার মূলধন বসে যাবে। আর যদি নগদ হয়, নগদ মূলধন নিয়ে আসে, নতুন প্রতিষ্ঠান হয়, নগদান লেখে যার যার মূলধন লিখতে হবে। এইটা হচ্ছে এই আইটেমটা। এবার আসবো এই আইটেমগুলো, এই আইটেম সবগুলো এখানে যাবে। অংশীদারদের মূলধন, হ্যাঁ একটা বিষয় খেয়াল করবো আমরা, সেটা হচ্ছে কি এই আইটেমগুলো আবন্টন থেকে আসবে, তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব কি আসতে পারেন, মূলধনের সুদ, যার মূলধনের সুদ সেখানে চলে যাবে। তারপরে বেতন থাকলে যার যার বেতন তার অ্যাকাউন্টে চলে যাবে। ঋণের সুদ থাকলে সেটা যদি আমরা আনতে চাই আনতে পারবো, আর যদি ঋণের সুদ না আনি তাতে কোনো অসুবিধা নাই, কারণ ঋণ অ্যাকাউন্ট খুলে সেটা ঋণ অ্যাকাউন্টে চলে যাবে। যেহেতু মূলধন আসছে সেখানে, এখানে ঋণ না আনাটাই বেটার। তারপরে হচ্ছে কমিশন যদি থাকে সেটা আনবো। তারপর মুনাফার অংশ, যার যার মুনাফার অংশ এখানে আসবে। আর এখানেও ঠিক সিমিলার আগের মতো উত্তোলন, যার যার উত্তোলন এখানে বসবে। এবার আইটেমগুলো আসবে আবন্টন থেকে, লাভ লোকসান কি হতে পারে, আবন্টন থেকে আসতে পারেন উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, হ্যাঁ যদি ক্ষতি হয় ক্ষতির অংশ আসবে। এরপরে যোগ বিয়োগ করে আমরা ব্যালেন্সিং করব, ব্যালেন্স সিডি বের করব। ব্যালেন্স সিডি একটা জিনিস লক্ষণীয়, এই দুটো অ্যাকাউন্টে যা এসেছে এটার মধ্যে সব আইটেম একলাই চলে আসছে একটা অ্যাকাউন্টের মধ্যে, যেহেতু এখানে মূলধন পরিবর্তন হতে পারবে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, মূলধন পরিবর্তন হতে পারে, মূলধনও আসছে প্লাস অন্য আইটেম আসবে। এখন এসে কি হচ্ছে, মূলধন পরিবর্তন হয়ে যাবে, সে মূলধন 1,00,000 টাকা নিয়ে আসছে, এখন যোগ বিয়োগ করে দেখা যাবে 1.5 লাখ টাকা মূলধন হয়ে গেছে। তো কাজে এখানে পরিবর্তন হতে পারবে, এখানে পরিবর্তন হতে পারবে না। যে পদ্ধতির বেলায় মূলধনকে পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে মূলধন স্থায়ী মূলধন পদ্ধতি, আর যেখানে মূলধন পরিবর্তন হবে সেটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক একই রকম, এখানে দুটো অ্যাকাউন্টে যা আসছে এখানে একটা অ্যাকাউন্টে তা আসছে। আর যেটা আমরা করব সেটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, সেটা সর্বক্ষেত্রে করতে হবে। তবে কোন পদ্ধতি অনুসরণ করব সেটা প্রশ্নে দেয়া থাকবে, আমরা প্রশ্ন দেয়া অনুযায়ী কাজ করব, কারবারে লাভ বা ক্ষতি যেটা হোক সেটা বন্টন করে দেব। আশা করি তোমরা ক্লাসগুলো শুনছ এবং দেখছো আমি কিভাবে কাজ করছি। যেহেতু আমাদের সময় কম সেই জন্য আমরা অনেক কাজ করতে পারছি না। তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের বইতে ঢুকবে, বইতে ঢুকে অংশীদারি কারবারে এই চ্যাপ্টারে যাবে, গিয়ে সেখানে দেখবে উদাহরণ 1, 2, 3 অঙ্কগুলো করে দেওয়া আছে, দেখবে কিভাবে করেছে। যেহেতু অঙ্ক তোমরা করো নাই, অঙ্ক কিভাবে করতে হবে সেটাও জানো না, অঙ্কের মধ্যে কি আছে সেটাও জানো না, সেই জন্য আমি অঙ্ক ডিজাইন করে দিলাম, আমি অঙ্ক করতে পারি নাই কারণ আমার হাতে সময় নেই। তো তোমরা যারা ক্লাস দেখেছো এখন অনলাইনে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখো নাই, যুক্ত হও নাই, তারা ইউটিউব এবং ফেসবুকে আমাদের এই ক্লাসগুলো চলে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আমি বিশ্বাস করি
তোমরা যদি আমার ক্লাসগুলো শুনো, দেখো, তাহলে অঙ্কগুলো সহজে করতে পারবে। পরীক্ষা যে অঙ্ক সেট করেছি সেটা খুব সহজ অঙ্ক, কাজে তোমরা আমার ক্লাসগুলো শোনার চেষ্টা করবে, তাইলে তোমাদের অঙ্কগুলো করতে খুব সহজ হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য ধন্যবাদ, এবং সবাই ধৈর্য ধরে ক্লাস শুনেছ, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাস এখানে শেষ করছি।